এক ব্যক্তির ৪৫ বছর বয়সে তার স্ত্রীর মৃত্যু হলো। সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিচ্ছিল, লোকটি তখন স্ত্রীর রেখে যাওয়া সবচেয়ে বড় উপহার তার ছেলেকে নিয়েই জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ছেলে বড় হলো, ছেলেকে ব্যবসা বুঝিয়ে দিয়ে লোকটি কখনো নিজের আবার কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাসাতে বৌমার আধিপত্য বিস্তার শুরু হয়ে গেল। ছেলের বিয়ের ১ বছর পরে লোকটি দুপুরের খাবার খাচ্ছিলেন। ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল, আর বৌমা জবাব দিল, আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে চলে গেল বাবা। কিছুক্ষণ পরে ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসলো। খাবার টেবিলে পাত্র ভরা দইও ছিল। ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার শেষে অফিসে চলে গেল। কিছুদিন পর ছেলে বাবাকে বললেন, আজ আপনাকে কোর্টে যেতে হবে, আজ আপনার বিয়ে হচ্ছে। বাবা আশ্চর্য হয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা, আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এতটাই স্নেহ দিয়ে থাকি যে তোমারও কোনো মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন? ছেলে বলল, বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি, আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব, আর আপনার অফিসের এক কর্মচারীর মতো বেতন নেব, যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত। মা বাবা আমাদের জন্য তাদের সবটুকু উজাড় করে দেন, কিন্তু তারা কখনোই এই বিষয়টা আমাদেরকে বুঝতে দেন না। বুক ভরা ভালোবাসা আর স্নেহের পরশে সব সময় আমাদের আগলে রাখেন। আসুন তাদেরকে একটু ভালোবাসা দিই, তাদেরকেও একটু মূল্যায়ন। পারতপক্ষে দুজনেই মা। গর্ভধারিণীর সান্ত্বনা থাকে, তার হয়তো আরো সন্তান আছে, কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না, কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ একজনই থাকে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে। কেউ দামি শাড়ি হাতে পেয়েও তবুও খুশি নয়, আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি নয়, কেউ প্রিয়জনের কাছে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, কেউ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে গোগ্রাসে পান্তা গিলছে। কারোর দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে, কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে। কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক, কারণ সব থেকেও সুখ জিনিসটা নেই, আবার কারো বাকি সব না থাকলেও সুখটা আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন, জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছ পেছন থেকে, তোমাকেও এর স্বাদ গ্রহণ করতে হবে একদিন। সময় গোনো আজ থেকে। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ স্ত্রীর, কারণ সে তার স্বামীকে নিজের কাছে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে, তাহলেও বউয়ের দোষ, কারণ সে তার স্বামীকে বশ করেছে। আর স্ত্রী যদি অন্য কোনো পুরুষে আসক্ত হয়, তাহলে সবাই বলে সেই নারীর চরিত্র ভালো না। কেউ থাকে না বন্ধু, মানুষ কয়েক দিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর আবার চলে যায়। প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে, তখন সত্যিই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়।
ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুব খারাপ, সেটাই মানুষ বেশি বেশি করে। 1 মাস মনোযোগ দিয়ে লেখাপড়া করলে নেশা হয় না, অথচ 1 মাস ধূমপান বা কোনো বাজে নেশা করলে তাতেই মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে। মানুষকে বাঘ সিংহের সাথে তুলনা করলে খুশি হয়, আবার পশু বললে রেগে যায়। তাহলে কি বাঘ সিংহ পশু নয়? সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয়। এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই, তবুও মানুষ ভালোবাসাকেই ঘৃণা করে। ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকেই সবাই ঘৃণা করে। গায়ের রং যেমনই হোক, ফর্সা অথবা কালো, অন্ধকারে সবাই সমান, যদি না জ্বালো আলো। মনে রেখো, আজ তুমি যাকে কাঁদিয়ে নিজে হাসছো, ভবিষ্যতে একদিন সে হাসবে আর তুমি কাঁদবে। জীবনের একটা কঠিন বাস্তব হলো, আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কারোর কাছে বলে হাসাহাসি করবে। কেউ আপনাকে অপমান করলে সেই অপমানের যোগ্য জবাব আপনি দিতে না পারলেও প্রকৃতি যে আপনার হয়ে জবাব দিয়ে দেয়, এই ভাইয়ের জীবন কাহিনী শুনে অবশ্যই বুঝতে পারবেন। সিনেমা হল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী এক ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে। আমাকে দেখে আমার ছাত্রী একটু চমকে গেল। পরের দিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যাই, তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিল, আমার অত সাহস কি করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত দেওয়ার। আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম, আমার নামে এই নোংরা কথাটা কে বলল? ছাত্রীর বাবা আমার ডান গালে থাপ্পড় মেরে বলেছিল, এই কথাটা নাকি আমার ছাত্রী নিজেই বলেছিল। ছাত্রীর বাসা থেকে বেরিয়ে চিন্তা করতে লাগলাম, শহরের মেয়েরা স্মার্ট হয় জানি, কিন্তু এতটা স্মার্ট হয় জানতাম না। আমার অপরাধ ছিল, আমি আমার ছাত্রীকে তার বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম। তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মায়ের কাছে নোংরা একটা জিনিস বানিয়ে বলল, যাতে ওর বাবা মা আমাকে ভুল বোঝে। আর আমি ছাত্রীর নামে কিছু বললেও যেন ওরা বিশ্বাস না করে। তার কয়েক মাস পর ইন্টারনেটে 8 মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওটা আমার ছাত্রী আর তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলাম। আমি যে মেসে থাকি, সেই মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে। সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো। মেসে আমার রুমমেটের একদিন 4000 টাকা হারিয়ে গেল। সবার ধারণা হলো টাকাটা আমি চুরি করেছি, কারণ আমি সেদিন কম দামের একটা স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমে এক বড় ভাই, তিনি জোর গলায় বললেন উনি নাকি নিজের চোখে দেখেছেন আমি আমার রুমমেটের ব্যাগে হাত দিয়েছি। আমি তখন কিছু বললাম না, কারণ আমার কিছু বলার মতো পরিস্থিতি ছিল না। আর বড় ভাইকে সবাই খুব মানত, আমি কিছু বললেও লাভ হতো না। আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিলাম। চোরের অপবাদ নিয়ে যে মেস থেকে 5 মাস আগে বের হয়ে গিয়েছিলাম, আজ সেই মেসের বড় ভাই আমাকে নিজে খবর দিয়ে ডেকে এনেছে। সবার সামনে আমার হাত ধরে বলল, পিয়াস, আমাকে ক্ষমা করে দিস, আমি সেদিন ইচ্ছে করে তোকে চোর বানিয়েছিলাম। আসলে সেদিন টাকাটা আমিই চুরি করেছিলাম। বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে, তার মাঝে মৃত্যু ভয় ঢুকে গেছে। আমি বড় ভাইয়ের দিকে তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলাম। আমার ক্লাসমেট শ্রাবণীকে আমার খুব ভালো লাগতো। একদিন শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুঁড়ে মেরে বলল, তোর মতো ভিখারির কি করে সাহস হয় আমাকে এইসব বলার? তুই ভালো ছাত্র ছিলি দেখে তোর কাছ থেকে নোট পাওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, আর সেই তুই কি না আমাকে প্রপোজ করছিস? সেই শ্রাবণীর খুব বড়লোক ছেলের সাথেই বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের 3 মাস পর সে আজ আমার সামনে বসে আছে। শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে একটা নির্যাতনের কথা বলছে, আর আমি ইন্সপেক্টর পিয়াস সেগুলো নোট করছি। কথা বলার এক পর্যায়ে শ্রাবণী আমাকে বলল, সেদিন যদি আমি তোর প্রস্তাবে রাজি হয়ে যেতাম
তাহলে আমার কপালে আজ এত কষ্ট থাকতো না। আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম, যে হাসির অর্থ হলো কেউ তোমার উপর অন্যায় করলে সে তার প্রতিদান পাবেই। আসলে দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে না। প্রকৃতি সব হিসাব করে তার প্রতিদান মানুষকে ফিরিয়ে দেয়। পুরুষ মানুষ বিয়ের পরেও ছাত্র থেকে যায়। মা মনে করে বউ শিখিয়ে দিচ্ছে, আর বউ মনে করে মা শিখিয়ে দিচ্ছে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্য দিকে তাকিয়ে। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, কিন্তু দ্বিতীয়বার ঠকাটা আপনার বোকামির পরিচয়। কাছের মানুষগুলো খুব ভালো করে জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। কোন শ্রেণীর মানুষের সঙ্গে কখনোই মিশবেন না? নাম্বার 1, যারা আপনার মুখোমুখি আপনার প্রশংসা করে কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। নাম্বার 3, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন। একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায়, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, আর তা হলো তার বিধবা রূপ। একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয়, তার থেকেও অনেক বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে। আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন। এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেওয়া যায়। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে, আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। যে মানুষটা চলে যায়, সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগের থেকেই নিয়ে নেয়, শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের। কিন্তু সে জানে না, যারা থাকতে চায় তারা অভিযোগ করে না, অভিমান করে বোকা। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট। বাই বাই।